আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেভাবে এই সরকারের নির্বাচন বর্জন করেছেন, তেমনি খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সঙ্গে রাস্তায় নেমে আসুন। আমাদের নেত্রীর মুক্তির লড়াই শুরু হয়ে গেছে। এবারে জানাবো নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপির হাইকমান্ড। ১৯ দিন ধরে নেতৃত্ব শূন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ৪ গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা। দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে কিছু বিতর্ক ওঠায় সময় নিয়ে কমিটি দিতে চায় বিএনপির হাইকমান্ড। জানাবো দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে যা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নতুন করে ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১১ জুলাই। এর মধ্যে সাবেক এবং বর্তমান বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর সামনে এসেছে। আর এই দুর্নীতির খবর সামনে আসায় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আর এতেই কিছু দুর্নীতিবাজ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। অনেকেই বেগমপাড়ায় বাড়ি গড়েছেন অঢেল সম্পত্তি। তারা সবাই এখন ধরা খাবে এমন আশঙ্কায় দিন পার করছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গেই থাকুন। এদিকে মেয়ের পরকীয়ার জেরে খুন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্যের উন্মোচন। জানিয়ে দেব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪.৫ কোটি টাকা মূল্যের ৩৮টি সোনার বার জব্দ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাঈম কাসেম এ ঘোষণা দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেভাবে এই সরকারের নির্বাচন বর্জন করেছেন, তেমনি খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সঙ্গে রাজপথে নেমে আসুন। আমাদের নেত্রীর মুক্তির লড়াই শুরু হয়েছে। এ লড়াই থামবে না যতদিন না আমরা নেত্রীকে মুক্ত করতে পারবো। খালেদা জিয়া নেই মানে গণতন্ত্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি নেই। তার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, আমাদের আপসহীন নেত্রীকে চক্রান্ত করে তারা মেরে ফেলার চেষ্টা করেছে। আমাদের নেত্রীর মুক্তি না হলে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে। এই পরিণতি ভালো হবে না। আমাদের নেত্রী জেলখানায় মরতে বসেছেন, আমরা তাকে মরতে দেব না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি শেখ হাসিনার পতন ঘটাও। গ্রামে গঞ্জে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ উঠেছে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তিনি আরও বলেন, দেশ পরাধীন হতে চলেছে। দেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকার বিনা নির্বাচনের মাধ্যমে জোর করে আরেকটি দেশের সহায়তায় ক্ষমতা দখল করে আছে। বাংলাদেশের মানুষের বুকের উপর পা রেখে উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবার ভারত সফরে গিয়ে কি করেছেন? চুক্তি ছিল ক্ষমতায় বসালে সবকিছু দিয়ে দেব। তাই অসম চুক্তি করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে বাংলাদেশের স্বার্থের বাইরে বাংলাদেশকে অন্য দেশের দাস বানানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেশের স্বাধীনতা ধ্বংস হতে দেব না, বলেন সেলিমা রহমান। নেতৃত্বের যোগ্যদের খোঁজে বিএনপির হাইকমান্ড। ১৯ দিন ধরে নেতৃত্ব শূন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ৪ গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা। দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে কিছু বিতর্ক ওঠায় সময় নিয়ে কমিটি দিতে চান বিএনপির হাইকমান্ড। এছাড়া দলীয় প্রধান খালেদা জিয়া অসুস্থ, তার মুক্তির দাবিতে কর্মসূচি নতুন কমিটি দিতে বিলম্ব হওয়ার আরেকটি কারণ। ৪ মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের যোগ্য এবং পরীক্ষিতদের খোঁজা হচ্ছে। শীর্ষ পদ পেতে বসেন এই পদ প্রত্যাশীরাও। তারাও নানাভাবে লবিং করছেন। তবে মহানগরগুলোতে নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতারা বেশি প্রাধান্য পেতে পারেন। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। সরকার বিরোধী বিগত আন্দোলন ব্যর্থতার মূল্যায়ন সাপেক্ষে ঘুরে দাঁড়াতে ২৩ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের বিএনপির সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পূর্ব এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, অনেকের ধারণা ছিল বিলুপ্তির ২-৩ দিনের মধ্যেই ঢাকাসহ ৪ মহানগর এবং যুব দলের নতুন কমিটি দেওয়া হবে। কিন্তু ঈদুল আজহার ঠিক ২ দিন আগেই দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে বেশ কয়েকজনের অবমূল্যায়ন এবং কয়েকজনকে অতিমূল্যায়নের অভিযোগ ওঠে। এ নিয়ে তৃণমূলেও নেতিবাচক প্রভাব পড়েছে। এজন্য কমিটি গঠনে বিলম্ব হচ্ছে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে কমিটি গঠিত বা রদবদলের আর কোনো বিতর্ক চান না। যারা আন্দোলনে রাজপথে ছিলেন, ত্যাগী এবং নির্যাতিত, তাদের হাতেই নেতৃত্ব দিতে চান। এছাড়া ঈদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়া এবং কেন্দ্রিক ঢাকাসহ সব মহানগর ও জেলায় সমাবেশ কর্মসূচি নতুন কমিটি গঠনে বিলম্ব হবার আরেকটি কারণ। সূত্র মতে, বিএনপির শীর্ষ পর্যায়ের কেউ কেউ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বাসায় ফেরার পর এসব কমিটি দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এখন কয়েকদিনের মধ্যে মহানগরগুলো এবং যুবদলের নতুন কমিটি দেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছে দলীয় একটি সূত্র। দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে যা ভাবছে আওয়ামী লীগের নেতারা। নতুন বছরের ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১১ জুলাই। এর মধ্যে সাবেক এবং বর্তমান বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর সামনে আসছে। এখনও ক্ষমতাসীনদের দলের তেমন কারো নাম আসেনি কোনো দুর্নীতিতে। তবে সরকারি কর্মচারীদের এসব ঘটনা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। দায়িত্বশীল নেতারা বলছেন, মোটা দাগে দুর্নীতির যেসব খবর সামনে এসেছে, এগুলো নিয়ে কঠোর অবস্থানে গিয়ে সরকার একটা বার্তা দিয়েছে এবং সেটি সরকারি দলের একটি অংশকে চিন্তিত করে তুলেছে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেছে, তাদের সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকায় সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাদের একটি অংশ দুর্নীতিসহ নানা ধরনের অনিয়মে জড়িয়েছেন। সম্প্রতি যে কয়টি দুর্নীতির ঘটনা সামনে এসেছে, সেগুলো সবাইকে নাড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ায় সবাই নড়ে চড়ে বসেছে। দুর্নীতির খবর যখন একের পর এক সামনে আসছে, এর মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা গত ১৫ বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার খবরও সামনে এসেছে গণমাধ্যমে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের হলফনামায় কয়েক বছরের সম্পদ বহুগুণ বেড়ে যাওয়ার তথ্য উঠে আসে। এমনকি উপজেলা নির্বাচনে প্রার্থীদের সম্পদও কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার নতুন তথ্য সামনে আসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশ্লেষণে গণমাধ্যম বা দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত থাকলে দুর্নীতিতে জড়িত দলীয় ব্যক্তিদের থলের বিড়ালও বেরিয়ে আসতে পারে শঙ্কা অনেকের। দলের নেতারাই বলছেন, নতুন সরকারের সামনে দুর্নীতি দমনের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দৃশ্যমান হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বারংবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। অনিয়মে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, সেটি পরিষ্কার হওয়ায় অপরাধীরা অস্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, চলতি বছরের শুরুতে হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক ঘটনাই ঘটেছে। তারপরও চ্যালেঞ্জিং এই নির্বাচন নিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সরকারের সময় দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুর্নীতির বিষয়টি আন্তর্জাতিকভাবে সামনে এসেছে, ফলে দুর্নীতির ক্ষেত্রে কঠোর অবস্থানে যায় সরকার। এ বিষয়ে জানতে চাইলে আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নীতি বাস্তবায়নে কঠোর পথ অবলম্বন করেছে সরকার। দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা পরিষ্কার। আইনের ঊর্ধ্বে কেউ নন, সে যেই হোক না কেন। হত্যাকাণ্ডের ১৩ বছর পর সাভারের প্রয়াত সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে হত্যার মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক এমপির বাসার বৈদ্যুতিক মিস্ত্রি সুবল কুমার রায় ৫০, এমপি কন্যা শামীমা খান মজলিস এবং গৃহকর্মী আরতি সরকার। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার মজুমদার। পিবিআই প্রধান বলেন, দীর্ঘদিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হয় এক পর্যায়ে বন্ধ হয়ে যায় মামলার তদন্ত কাজ। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মামলা পুনরুজ্জীবিত করতে নির্দেশনা আসে। আমরা মামলাটি তদন্ত করি। তদন্ত শুরু হলে আমরা ভিকটিমের বড় মেয়ে আসামি শামীমা খান মজলিসের পাশাপাশি বাকি 2 মেয়েকে সন্দেহের মধ্যে রাখি। আমরা খোঁজ নিতে গিয়ে দেখতে পাই যে ওই বাসায় কারা কারা আসতেন।
জানতে পারি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে ওই বাসায় আসতেন, কিন্তু বহুদিন ধরে তার ওই বাসায় যাওয়া আসে নেই। জানতে পারি তিনি বিগত ৩০ বছর ধরে সাভারে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে পাশেই তার একটি বড় মুদি দোকান আছে। বনজ কুমার মজুমদার বলেন, আমরা তদন্তকালে এসব তথ্য জানতে পারি যে তার মধ্যে বাসার সুইচ বোর্ড ভাঙা এবং সেখান থেকে দুটি তার বের করে রাখার একটি বিষয় উঠে এসেছিল। এরপর আমরা আসামি ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায়কে নিয়ে আসি। সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিস তাকে পছন্দ করতেন, তাই আসামি সুবল কুমার রায় মাঝে মধ্যেই সেখানে যাতায়াত করতেন, বাড়ির ইলেকট্রিকের কাজও করে দিতেন। ১৯৯৮ সাল থেকে সুবল কুমার রায় খান মজলিসের বাড়িতে যাওয়া আসা করতেন। তিনি আরও বলেন, আসামি সুবল কুমার রায়কে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ভিকটিম সেলিমা খান মজলিসের বড় মেয়ে শামীমা খান মজলিস তার স্বামীকে নিয়ে নিচতলায় বসবাস করতেন। সেখানে তিনি নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে আসামি শামীমা খান মজলিসের স্বামীর সঙ্গে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২০০১ সালে আসামি সুবল কুমার রায় এবং শামীমা খান পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ২০০৫ সালে জানাজানি হলে সুবল কুমার রায়কে মারধর এবং অপমান করা হলে তিনি বাসা থেকে চলে যান। তাকে আর ওই বাসায় যেতে নিষেধ করা হয়। ২০০৮ সালে সুবল কুমার রায় বিয়ে করেন। ২০১১ সাল থেকে তিনি আবার সে বাসায় যাতায়াত শুরু করেন। যেদিন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেদিন ভোরবেলা ফজরের নামাজের সময় ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন এবং সেখানে তিনি দেখতে পান সুবল কুমার রায় চুপি চুপি তার বাড়ির দিকে আসছেন। সুবলকে দেখে তিনি চিৎকার করতে করতে নিচে নামছিলেন। তখন আসামি সুবল এবং শামীমা মায়ের চিৎকার থামাতে উপরে যান। মাকে থামানোর জন্য মেয়ে শামীমা খান মজলিস তাকে জাপটে ধরেন এবং পাশে থাকা একটি ফল কাটার চাকু দিয়ে গলার দুপাশে ৩টি পোঁচ দেন। এরপর যখন তারা দেখেন তার মা মারা যায়নি, জীবিত আছে, তখন আসামি সুবল ইলেকট্রিক বোর্ড ভেঙে সেখান থেকে দুটি তার বের করে ভিকটিমের মাথায় ইলেকট্রিক শক দেন এবং মৃত্যু নিশ্চিত করেন। পিবিআই প্রধান আরও বলেন, জবানবন্দি থেকে জানা যায় ২০১১ সালে ১৪ জুন সকাল ৬:৩০ থেকে সকাল ৭:৩০টার দিকে ঘটনা ঘটে। বাসার ডাইনিং রুমে ভিকটিমের গলার দুপাশে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে তার প্রতিবন্ধী ছেলে সেতুর কক্ষে নেওয়া হয়। সেখানে খাটের চাদরের উপর একটি পুরাতন পত্রিকা বিছে ভিকটিমের মাথার কাছে দুটি বালিশ দিয়ে চাপা দিয়ে এবং ঘাড়ের নিচে তাকে তোশক দিয়ে শুয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন আসামিরা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের ইসলামী সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাসেম ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। খবর ডেইলি সাভার। শেখ নাইম কাসেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামাবো যুদ্ধ। ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি এবং যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনও বলতে পারছি না, কারণ আমরা এর ধরন, ফলাফল এবং প্রভাব সম্পর্কে এখনও জানি না। গত ১১ জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল এবং হিজবুল্লাহ শত্রু ঘাঁটিতে হামলা জোরদার করে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রমোশনের পরামর্শ দিলেও নেতানিয়াহু সরকার তা আরও বাড়িয়ে চলেছে। এতে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।